প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা আলোচনা করব আন্তর্জাতিক প্রেক্ষাপটে মানবাধিকার। আন্তর্জাতিক প্রেক্ষাপটে মানবাধিকার। তবে শুরুতেই একটা কথা বলে রাখি যে এই যে রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন বিষয় সম্পর্কিত আলোচনার জন্যে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তাহলে কি হবে, এরপরে যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো সহজে পেতে তোমাদের কোনো অসুবিধা হবে না। আর শুরুতেই আর একটা কথা বলে দিই, এই যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই বিষয়টার যে স্টাডি মেটেরিয়ালস সেটা ডেসক্রিপশানে লিঙ্ক, পিডিএফ, বাংলা পিডিএফ স্টাডি মেটেরিয়ালসের লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে রাখছি। তোমরা সেই লিঙ্কে চাপ দিও, পিডিএফ স্টাডি মেটেরিয়ালসটা ডাউনলোড করে নেবে। শুরু করছি। বর্তমানে মানবাধিকার একটা বহু চর্চিত একটা বিষয়। সাধারণভাবে দেখতে গেলে এই মানবাধিকারকে কার্যকর করার পিছনে জনকল্যাণের আহ্বান আছে বলে মনে করা হয়। মানবাধিকারের ধারণাটা একটা ব্যাপক ধারণা। প্রত্যেক মানুষের একজন বিশ্ব নাগরিক হিসেবে কিছু কিছু সুবিধাভোগের অধিকার আছে, যে অধিকার কোনো রাষ্ট্র অস্বীকার করতে পারে না। মানুষ হিসেবে মানুষের মর্যাদা প্রতিষ্ঠার ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ, অর্থাৎ মানবাধিকারের বিষয়টা। তাই এই ধারণাটার উৎস, তার ক্রমবিকাশ এবং এই মানবাধিকারকে কার্যকর করার উদ্যোগের সঙ্গে সঙ্গে মানবাধিকারের বিষয়টির আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতটি বিশেষভাবে আলোচনা করার প্রয়োজন রয়েছে। এবারে আমরা আসব যে মানবাধিকার ধারণাটার উৎস কী। বিশ্বায়নের সঙ্গে সঙ্গে মানবাধিকারের ধারণা রাষ্ট্র তথা সমাজ ব্যবস্থার মধ্যে স্বীকৃতি লাভ করেছে এবং মানবাধিকারের উৎস স্বাভাবিকভাবেই পশ্চিমী সমাজ কাঠামো অথবা পাশ্চাত্য তত্ত্ব বা চিন্তার মধ্যে এই মানবাধিকারের ধারণাটা রয়েছে। মানবাধিকারের ধারণার উৎস হিসেবে আমরা চারটি দিক নিয়ে আলোচনা করব। প্রথম দিকটা হচ্ছে ব্রিটেনে মানবাধিকারের উৎস, দ্বিতীয়ত মার্কিন যুক্তরাষ্ট্রে মানবাধিকারের উৎস, তৃতীয়ত ফ্রান্সে মানবাধিকারের উৎস এবং অন্যান্য প্রেক্ষাপটসমূহ। আমরা চলে আসি যে ব্রিটেনে মানবাধিকারের উৎস এই বিষয়টা সম্পর্কে আলোচনায়। ব্রিটেনে 1215 সালের মহাসনদ বা যেটাকে বলা হচ্ছে দ্য ম্যাগনা কার্টা 1215, 1628 সালের দ্য পিটিশন অফ রাইটস এবং 1689 সালের বিল অফ রাইটস, এই তিনটি বিষয় নাগরিকের অধিকার রক্ষার বাইবেল হিসেবে গণ্য করা হয়। 1 নম্বর দ্য ম্যাগনা কার্টা 1215, দ্য পিটিশন অফ রাইটস 1628 এবং দি বিল অফ রাইটস 1689। এই তিনটি বিষয়কে বলা হয় মানবাধিকারের বাইবেল। এই যে মহাসনদ 1215 সালের দ্য ম্যাগনা কার্টা, এর মাধ্যমে রাজার যে স্বেচ্ছাচারী কাজকর্ম তৎকালীন সময়ে, সেই কাজকর্মের বিরুদ্ধে সেই সময় যারা সামন্ত প্রভু ছিলেন তাদের অধিকার প্রতিষ্ঠা করার একটা চেষ্টা নেওয়া হয়েছিল এই ম্যাগনা কার্টার মাধ্যম দিয়ে। সাধারণ মানুষের অধিকারের স্বীকৃতি লাভ না করলেও ইংরেজদের স্বাধীনতার ইতিহাসে এই 1215 সালের মহাসনদ একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃত। এর সঙ্গে সঙ্গে যে ব্রিটেনের যে পুঁজিবাদের অধিকার বিস্তারের ক্ষেত্রে
1628 সালে দ্য পিটিশন অফ রাইটস একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে। সপ্তদশ শতাব্দীর সময়কালে ইংল্যান্ডে সামন্ত প্রভুদের বিরুদ্ধে পুঁজিপতিদের সংগ্রাম বুর্জোয়া যুগের সূচনা হয় এবং বুর্জোয়া উৎপাদন সম্পর্কের সঙ্গে একটা সামঞ্জস্য রেখে বা একটা মিল রেখে অধিকারের জন্য আন্দোলন শুরু হয়। এই 1628 সালে ব্যবসায়ী এবং শিল্পপতিদের পক্ষ থেকে তৎকালীন ইংল্যান্ডের রাজা প্রথম চার্লসের কাছে অধিকার সংক্রান্ত একটা আবেদনপত্র পেশ করা হয়। সেই অধিকার সংক্রান্ত আবেদনপত্রটি হচ্ছে দি পিটিশন অফ রাইটস 1628 এই নামে পরিচিত। এই আবেদনপত্র অনুসারে পার্লামেন্টের অনুমতি ছাড়া রাজা কর ধার্য করতে পারবেন না। রাজার বিশেষ আদেশে কোনো ব্যক্তিকে বন্দী করা এবং তাকে শাস্তির সময় অতিরিক্ত শাস্তি দেওয়া যাবে না এবং যখন শান্তি চলবে সেই শান্তির সময় সামরিক আইন জারির বিরুদ্ধে এই আবেদনপত্রে দাবি করা হয়েছিল এবং অবশেষে রাজা প্রথম চার্লসও এই দাবি মেনে নিতে বাধ্য হন এবং পার্লামেন্ট আর রাজার মধ্যে বিরোধের অবসান হয় এবং 1688 সালে গৌরবময় বিপ্লবের মধ্যে দিয়ে এই সময়কালে পার্লামেন্ট তার অধিকার সুপ্রতিষ্ঠা করার জন্য নিশ্চিত করার জন্য বিশেষভাবে উদ্যোগ গ্রহণ করে। এই উদ্দেশ্যকে সামনে রেখে পার্লামেন্ট 1689 সালেই ঐতিহাসিক সেই অধিকারের বিল, যেটাকে বিল অফ রাইটস 1689 নামে পরিচিত, সেই অধিকারের বিল প্রণয়ন করে। এই আইনের মাধ্যমে ইংল্যান্ডে পার্লামেন্টের সার্বভৌমত্ব ও নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। আবার বলছি, এই আইনের মাধ্যমে, খুব ভালো করে বুঝবে, এই আইনের মাধ্যমে ইংল্যান্ডে পার্লামেন্টের সার্বভৌমত্ব এবং নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ প্রধান ভূমিকায় থাকে পার্লামেন্ট এবং একটা নিয়মতান্ত্রিক ভূমিকায় বা একটা নাম সর্বস্ব ভূমিকায় রাজতন্ত্রকে রাখা হয়। মানবাধিকারের এই ধারণাটি গড়ে ওঠার পিছনে ব্রিটেনের এই অধিকারের বিল বা বিল অফ রাইটস, যে এটার একটা বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ইতিহাসের ক্ষেত্রে। এবারে আমরা দেখব মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকারের উৎস। মার্কিন যুক্তরাষ্ট্র মানবাধিকারের উৎস বিষয়ে একটা অনেক 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 গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এখানে যারা সংবিধান রচয়িতা করেছেন তারা তৎকালীন যে উদীয়মান বুর্জোয়া শ্রেণী, তাদের স্বাধীনতার দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রে নাগরিক অধিকারের প্রথম ঘোষণা সেটাকে বলা হয় ভার্জিনিয়ান অধিকার বা দ্য ভার্জিনিয়ান ডিক্লারেশন অফ রাইটস 1776 এর ঘোষণা। এই ঘোষণাটাকে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক স্বাধীনতার ভিত্তি বলা হয়। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল সংবিধান চালু হওয়ার সময় মৌলিক অধিকার সেখানে জায়গা পায়নি। আবার বলছি, যখন মার্কিন যুক্তরাষ্ট্রের মূল সংবিধান রচিত হয় তখন সেখানে কোনো অধিকারের স্থান দেওয়া হয়নি। এই কারণেই অনেকগুলি অঙ্গরাজ্য সেই সংবিধানটাকে অনুমোদন দেয়নি বা অনুমোদন করেনি। সেই কারণে সংবিধান চালু হওয়ার কিছুদিনের পরেই 1791 সালে প্রথম 10টি সংবিধান, ধাপে ধাপে 10টা সংবিধান সংশোধন করা হয় এবং সেই সংবিধানের মাধ্যমে মৌলিক অধিকারগুলি সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের এই অধিকারগুলির ঘোষণাপত্রটিকে অধিকারের সনদ বা দি আমেরিকান বিল অফ রাইটস বলা হয়। 1791 সালে বলা এই আমেরিকান বিল অফ রাইটসে ধর্মাচরণের অধিকার, বাক স্বাধীনতার অধিকার, মুদ্রাযন্ত্রের স্বাধীনতার অধিকার, কোনো ব্যক্তি যদি
অভিযুক্ত হয় তাকে আইনের যথাবিহিত পদ্ধতিতে বিচার পাওয়ার অধিকার, আইনের দৃষ্টিতে সাম্য, এই সব বিভিন্ন অধিকারগুলো মার্কিন নাগরিকদের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি লাভ করে। এবারে আমরা দেখব ফ্রান্সে মানবাধিকারের উৎস। সালটা হচ্ছে 1789 সাল। এই 1789 সালের 26শে আগস্ট মানুষ ও নাগরিকদের অধিকার সংক্রান্ত ঘোষণাপত্র, যেটাকে বলা হচ্ছে ডিক্লারেশন অফ দ্য রাইটস অফ ম্যান অ্যান্ড সিটিজেন 1789, এই অধিকারপত্রে ফরাসি নাগরিকদের বিশেষ কিছু অধিকার প্রদান করা হয়। এই অধিকারগুলো হচ্ছে স্বাধীনতার অধিকার, ব্যক্তিগত সম্পত্তির অধিকার, নিরাপত্তার অধিকার, অত্যাচারের বিরোধিতা করার অধিকার ইত্যাদি ইত্যাদি। এই ঘোষণাপত্রে অধিকারগুলোকে স্বাভাবিক এবং অলঙ্ঘনীয় বলে চিহ্নিত করা হয়েছিল। এরপরে আমরা দেখব সোভিয়েত রাশিয়া, মেক্সিকো, জার্মানি, স্পেন, এই সব রাষ্ট্রগুলোর ক্ষেত্রে। তা সোভিয়েত রাশিয়ায় 1917 সালে সমাজতান্ত্রিক বিপ্লবের পরে নাগরিকদের অর্থনৈতিক এবং সামাজিক অধিকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়, এবং এই সময়কালেই মেক্সিকোর সংবিধান, যেটাকে বলা হচ্ছে দ্য মেক্সিকান কনস্টিটিউশন অফ দ্য রিপাবলিক 1917, জার্মানির সংবিধান দ্য কনস্টিটিউশন অফ জার্মানি 1919, স্পেনের সংবিধান দি কনস্টিটিউশন অফ দ্য রিপাবলিক অফ স্পেন 1931, এই সব সংবিধানগুলো পৌর যে মানুষের যে পৌর অধিকারগুলো রয়েছে সেই অধিকারগুলোকে কাগজে কলমে, আবার বলছি কাগজে কলমে লিপিবদ্ধ করে। এই অধিকারগুলোকে বাস্তবায়ন নিয়ে বিভিন্ন প্রশ্ন থেকেই যায়, এবং এই প্রশ্ন থাকা সত্ত্বেও মানবাধিকার গড়ে ওঠার ইতিহাসের ক্ষেত্রে এই দলিলগুলোর একটা বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করা হয়। এবারে আমরা চলে আসি সার্বজনীন মানবাধিকার ঘোষণার দলিল এই বিষয়ে আলোচনায়। দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের যে সনদ, সেই সনদে মানবিক নীতি প্রকাশিত হয়েছিল এবং সেই সঙ্গে মানবাধিকার ঘোষণাপত্রটি উচ্চারিত হয়েছিল। এই মানবাধিকার ঘোষণার হাত ধরেই একটা পরিপূর্ণ মানবাধিকার প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছিল, এবং এই ধারণার প্রবক্তারা মনে করেছিলেন, যারা এই মানবাধিকার তৈরি হচ্ছে বলে মনে করছেন এই অধিকারের সনদ বা সম্মিলিত জাতিপুঞ্জের মধ্যে দিয়ে, তারা রাষ্ট্রের সার্বভৌমিকতার সঙ্গে মানবাধিকার নীতির কোনো বিরোধ নেই বলে এরা মনে করতেন। আন্তর্জাতিক প্রেক্ষাপটে এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কারণ সপ্তদশ শতাব্দী থেকে একটা ধারণা চলে আসছিল যে রাষ্ট্রের কোনো অভ্যন্তরীণ বিষয়ে আন্তর্জাতিক সমাজ হস্তক্ষেপ করতে পারবে না। কিন্তু 1648 সালে ওয়েস্টফেলিয়া চুক্তি, বা যেটাকে বলা হয় ট্রিটি অফ ওয়েস্টফেলিয়া, সেটা রাষ্ট্রের সার্বভৌমত্বকে সেই জায়গাতে প্রতিষ্ঠা করেছিল। স্বৈরতান্ত্রিক শাসনের অভিজ্ঞতার পর রাষ্ট্রের অসীম সার্বভৌমত্বের ধারণাটা প্রশ্নের মুখে পড়ে যায়। মানবাধিকারের ধারণার পরিপ্রেক্ষিতে নাগরিকদের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা সম্পর্কে সচেতনতা গড়ে ওঠে এর মধ্যে দিয়েই। এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দ্বিতীয় আন্তর্জাতিক সংগঠন হিসেবে সম্মিলিত জাতিপুঞ্জের জন্ম হয়, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের জন্ম হয়। জাতিপুঞ্জের সনদে মানবাধিকার বা হিউম্যান রাইটস বিষয়টা উপর বিভিন্নভাবে গুরুত্ব দেওয়া হয়েছিল। এই সনদের প্রস্তাবনায় মৌলিক মানবাধিকারের উপর আস্থাকে দৃঢ় থেকে দৃঢ়তর করার কথা বলা হয়েছিল। এই যে সনদ, এই সনদের 1-3 নম্বর ধারায়
মানবাধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করাকে জাতিপুঞ্জের একটা বিশেষ উদ্দেশ্য বলে চিহ্নিত করা হয়। ৫৫ গ ধারা এবং ৫৬ ধারাতে মানবাধিকার কার্যকর করার জন্য সব রকম উদ্যোগ নেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। সনদের ১৩-১ খ ধারাতে সাধারণ সভা এবং ৬২ ধারাতে অর্থনৈতিক এবং সামাজিক পরিষদকে একটা বিশেষ দায়িত্ব অর্পণ করা হয়েছিল এই মর্মে। এছাড়া ৬৮ নম্বর ধারাতে অর্থনৈতিক ও সামাজিক পরিষদকে মানবাধিকার বিষয়ক কাজকর্মের জন্য কমিশন গঠন করতেও নির্দেশ দেওয়া হয়েছিল। এবারে আমরা দেখব আমাদের আলোচনার মেন জায়গাটা, মেন থিম, যেটা ইউনাইটেড নেশনস ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস 1948। তা এই যে সার্বজনীন মানবাধিকারের ঘোষণা বা ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস ইউডিএইচআর, এটা 1947 সালে জাতিপুঞ্জের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়। এই ঘোষণাটি মানবাধিকারকে শুধু স্বীকৃতিই দেয়নি, সেই সঙ্গে এই বিষয়টির একটা বিস্তৃত আন্তর্জাতিক প্রেক্ষাপটও তৈরি করে দিয়েছিল। প্রত্যেক মানুষ যে আন্তর্জাতিক সমাজের সদস্য, সেই দিকে আলোকপাত করা হয়েছিল এই ঘোষণায়। কিন্তু যেহেতু এটা একটা ঘোষণা ছিল, তাই এই বিষয়টা প্রত্যেক রাষ্ট্রকে মেনে চলার জন্য বাধ্য করা সম্ভব হয়নি। তাই এরপরে সম্মিলিত জাতিপুঞ্জ অর্থনৈতিক ও সামাজিক পরিষদের উদ্যোগে একটা মানবাধিকার কমিশন গঠন করে। এই কমিশন, যেটাকে ইংরাজিতে বলা হচ্ছে কমিশন অন হিউম্যান রাইটস, এই কমিশনটা রাষ্ট্রগুলোকে মানবাধিকার কার্যকর করার ব্যাপারে সচেতন করতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর 1966 সালে সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা পৌর এবং রাজনৈতিক অধিকার সম্মিলিত একটা আন্তর্জাতিক সনদ, যেটাকে বলা হচ্ছে ইন্টারন্যাশনাল কভেন্যান্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, এবং অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার সম্মিলিত একটা আন্তর্জাতিক সনদ, যেটাকে বলা হচ্ছে ইন্টারন্যাশনাল কভেন্যান্ট অন ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস। এই দুটো প্রতিষ্ঠান তৈরি করে। এই দুটি সনদ ও সার্বজনীন ঘোষণাপত্র, এই বিষয়গুলো একসাথে মিলিয়ে মানবাধিকার সংক্রান্ত আন্তর্জাতিক দলিলটাকে তৈরি করা হয়। এই দলিলটাতে একটা বিস্তৃত প্রস্তাবনা তৈরি করা হয় এবং সেখানে সর্বমোট 30টা ধারা রাখা হয়, যে ধারাগুলোই মানুষের পৌর, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক বিষয়গুলোকে তুলে ধরা হয়েছিল। এরপরে আমরা দেখব ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন অ্যান্ড হিউম্যান রাইটস। তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন সম্মিলিত জাতিপুঞ্জ বিশ্ব শান্তি রক্ষার উদ্দেশ্য নিয়ে তৈরি হলো, সেই সময় জাতিপুঞ্জের সাধারণ সভা বা যেটাকে বলা হয় জেনারেল অ্যাসেম্বলি, সেটা বিভিন্ন রকমভাবে, বিভিন্ন পথে শিশুদের অধিকার, নারী অধিকার, প্রতিবন্ধীদের অধিকার, রিফিউজিদের অধিকার, কৃতদাসদের অধিকার, বিভিন্ন জাতিবিদ্বেষের ক্ষেত্রে কাজকর্ম করার যে প্রচেষ্টা, এই সব চেষ্টাগুলো করছিল সেই সময়। এই সময়ে আন্তর্জাতিক ক্ষেত্রে কিছু অভাবনীয় পরিবর্তন তৈরি হয়। 1940 থেকে 1950 এই সময়টার মধ্যে ঔপনিবেশিক যে রাষ্ট্রগুলো ছিল, তারা আত্মবিশ্বাসের সঙ্গে স্বাধীনতা অর্জন করে এবং বিশ্বায়নের অগ্রগতির সঙ্গে সঙ্গে মুক্ত বাজারে তারা নীতিহীন বৈষম্যের শিকার হয়। যেমন আর্থিক ঋণ পরিশোধ, অর্থনৈতিক সংকট,
রাজনৈতিক অস্থিরতা, এই সব বিভিন্ন কারণগুলির জন্য রাষ্ট্রগুলো, এই সদ্য স্বাধীনতা প্রাপ্ত রাষ্ট্রগুলো বিভিন্ন সমস্যার মুখে পড়ে। এই সময় দেখা যায় যে অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী G7 এবং তৃতীয় বিশ্বের উন্নয়নশীল রাষ্ট্রগুলো নিয়ে গঠিত গ্রুপ অফ 77-এর বাইরেও বিভিন্ন রকম বৈশিষ্ট্য নিয়ে থেকে গেছে আরও বেশ কিছু রাষ্ট্র। এই রকম একটা পরিপ্রেক্ষিতে অধিকারের ঘোষণা এবং তার যে বাস্তবায়ন সেটা অনেক অনেক বেশি কঠিন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। এরপরে আমরা দেখব যে ইউনাইটেড নেশনস এর যে কমিটি অন কমিশন অন হিউম্যান কমিটি এবং হিউম্যান রাইটস কমিটি, তা সম্মিলিত জাতিপুঞ্জের যে দুটি সংগঠন মানবাধিকার কার্যকর করার দায়িত্ব নিয়েছিল, মানবাধিকার কমিশন, যেটাকে বলা হচ্ছে ইউএন কমিশন অন হিউম্যান রাইটস হিউম্যান কমিটি, এবং আর একটা হচ্ছে যে মানবাধিকার কমিটি, হিউম্যান রাইটস কমিটি। এরা বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিদের নিয়ে গঠিত একটা কমিটি, যেটা জেনেভায় অবস্থিত। এই কমিশন কি করে না, সারা পৃথিবীতে মানবাধিকারের সংরক্ষণের বিষয়টাকে পর্যবেক্ষণ করে এবং এই কমিশনের মাধ্যমে বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করা হয়, নিপীড়িত মানুষদের সাক্ষাৎকার নেওয়া হয় এবং যদি প্রয়োজন পড়ে তাহলে সমস্যায় জর্জরিত যে জায়গাগুলো সেগুলো প্রদর্শন করা হয়। এই কাজগুলো ছাড়াও কয়েকশত আন্তর্জাতিক বেসরকারি সংস্থা, যেটাকে বলা হচ্ছে ইন্টারন্যাশনাল নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, যেগুলো জাতিপুঞ্জের সঙ্গে পরামর্শ রক্ষা করা এবং অর্থনৈতিক ও সামাজিক পরিষদের জনসভায় পর্যবেক্ষক হিসেবে নিজেদের উপস্থিতির একটা অধিকার তারা লাভ করেছিল। এবারে আমরা দেখব আন্তর্জাতিক প্রেক্ষাপটে নারীর অধিকার। মানবাধিকার রক্ষার উদ্যোগে নারীর অধিকার প্রতিষ্ঠার যে প্রচেষ্টা, সেটা একটা অন্যতম উল্লেখযোগ্য প্রচেষ্টা হিসাবে গণ্য করা হয়। এই নারীর অধিকারের প্রচেষ্টার দুটি দিকের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। একটা হচ্ছে নারীকে বৈষম্য ও শোষণ থেকে রক্ষা করা এবং অপরটি শিক্ষা, কর্মসংস্থান, উত্তরাধিকার, সম্পত্তির মালিকানা, জাতি এবং ভোটাধিকারের ক্ষেত্রে নারীদের সমান অধিকার প্রতিষ্ঠা করা, এই বিষয়গুলোর উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এরপরে দেখা যাক যে আন্তর্জাতিক প্রেক্ষাপটে শিশুর অধিকার। নারীর অধিকার যেটা আমরা আগে দেখলাম, এই নারীর অধিকার প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই শিশুর অধিকার রক্ষা। সম্মিলিত জাতিপুঞ্জে শিশুর অধিকার এর ঘোষণাপত্রে, অর্থাৎ ইউএন ডিক্লিয়ারেশন অন দ্য রাইটস অফ দি চাইল্ড 1959, এখানে শিশুর অধিকারের সঙ্গে বয়স্কদের দায়িত্বের উপর, অর্থাৎ যারা শিশুর গার্জিয়ান বা অভিভাবক, তাদের দায়িত্বের উপরও জোর দেওয়া হয়েছে। কেন জোর দেওয়া হয়েছে? তার কারণ হচ্ছে যে প্রকৃতির যে নিয়ম, স্বাভাবিক নিয়ম, সেই নিয়মে শিশুরা বয়স্কদের উপর নির্ভরশীল, তাদের অভিভাবকদের উপর নির্ভরশীল, এবং তাছাড়াও তাদের রাজনৈতিক কোনো অধিকার নেই, এটা আমরা সবাই জানি। এই বিষয়টাকে উল্লেখ করা যায় 1990 সালের সেপ্টেম্বর মাসে শিশুদের অধিকার রক্ষার কথা আলোচনা করার জন্য একটা বিশ্ব শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এখানে একটা বিষয়ের উপরেই জোর দেওয়া হয় যে একটা শিশুর সম্পূর্ণরূপে বেঁচে থাকার অধিকার রয়েছে। তার আগে 1989 সালে শিশুদের অধিকার রক্ষার জন্য একটা কনভেনশন আহ্বান করা হয়েছিল, যেটাকে বলা হচ্ছে কনভেনশন অন দ্য রাইটস অফ দ্য চাইল্ড 1989। এই কনভেনশনে 139টি রাষ্ট্র
শিশুর অধিকার রক্ষার উদ্দেশ্যে সম্মতি প্রদান করেছিল। আন্তর্জাতিক প্রেক্ষাপটে সংখ্যালঘুদের অধিকার, এই বিষয়টা এবার একটু দেখে নেওয়া যাক। সংখ্যালঘুর অধিকার রক্ষাও একটা অবশ্যই বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়, যেটা সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কোনো জায়গা লাভ করেনি। তার চেয়েও যেটা আরও আশ্চর্যের বিষয়, সেটা হচ্ছে যে যারা চিন্তাবিদ, যারা ভাবেন এইসব বিষয়গুলো নিয়ে, তাদের কয়েকজন মনে করেন যে এই বিষয়টা রাষ্ট্রের একটা অভ্যন্তরীণ বিষয় হিসেবে চিহ্নিত। কিন্তু এই সমস্যাটা আরও প্রকট আকার ধারণ করে যখন একটা জাতিগত বৈষম্য অথবা পরিকল্পিত গণহত্যার চেহারা লাভ করে, যেটাকে জেনোসাইড বলা হয়। তখন 1948 সালে এই ধরনের গণহত্যা বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছিল জাতিপুঞ্জের পক্ষ থেকে একটা সনদের মাধ্যমে, যেটাকে বলা হচ্ছে কনভেন্ট অন দি প্রিভেনশন অ্যান্ড পানিশমেন্ট অফ জেনোসাইড 1948। কিন্তু এই প্রচেষ্টাটা কার্যকরী হয়নি বা ফলপ্রসূ হয়নি, এটা ব্যর্থ হয়েছিল। এরপরে 1975 থেকে 1999 সময়কালে ইন্দোনেশিয়ার সামরিক বাহিনী পূর্ব তিমুরের 1/3 মানুষকে হত্যা করেছিল। সেখানে দৈহিক অত্যাচারের সঙ্গে সঙ্গে নারীদের বান্ধত্বকরণ, বিদেশি ভাষা ব্যবহারের উপর নিয়ন্ত্রণ ইত্যাদির মাধ্যমে একটা গোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি এবং পরিচয়কে মুছে ফেলার একটা প্রচেষ্টা নেওয়া হয়েছিল বা চেষ্টা করা হয়েছিল। এইভাবে কোনো জনজাতিকে নিশ্চিহ্ন করে ফেলার প্রচেষ্টাও মানবাধিকার লঙ্ঘনের একটা বড় নিদর্শন। এই বিষয়ে আরও উল্লেখ করা প্রয়োজন যে উত্তর আমেরিকার ইন্ডিয়ান অথবা অস্ট্রেলিয়ার যে তথাকথিত নিম্ন শ্রেণীর যে আদিবাসী এবং নিউজিল্যান্ডের মাওরিদের কথা, যারা নিজের এলাকায় নিজের ভূমিতে পরিচয়হীন এবং অগ্রাহ্য হতো এবং নিজেদের বাসস্থানের গণ্ডিতে তারা আবদ্ধ থাকতে বাধ্য করা হতো। এই সব ঘটনাগুলোকে মাথায় রেখে 1992 সালে অ্যান ইন্টারন্যাশনাল ইয়ার অফ ইন্ডিজিনিয়াস পিপল ঘোষণা করে এবং এই ধরনের সংখ্যালঘুদের আত্মপরিচয় এবং তাদের যে নিজস্ব সংস্কৃতি, সেই সংস্কৃতি রক্ষার উপর জোর দেওয়া হয়। এরপরে আমরা চলে আসি আন্তর্জাতিক প্রেক্ষাপটে রিফিউজিদের অধিকার। মানবাধিকার রক্ষার ক্ষেত্রে রিফিউজের অধিকার রক্ষার বিষয়টা একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই ইউরোপে বিশৃঙ্খলা এবং নিজেদের যে ভূমি থেকে ছেড়ে চলে যাওয়ার ঘটনা একটা সাধারণ ঘটনা হয়ে দেখা দেয় বা সাধারণ ঘটনা হিসেবে দেখা দেয়। 1950 সাল থেকে রিফিউজি সমস্যার একটা নাটকীয় পরিবর্তন ঘটে এবং এই সমস্যাটা একটা অত্যন্ত ভাইটাল, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে দেখা দেয়। এই সমস্যার সঙ্গে মোকাবিলা করার দায়িত্ব নেয় ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস। এই সংস্থাটি 1954 সালে এবং 1981 সালে তার কাজকর্মের জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেছিল। জেনেভাতে এই সংস্থাটির মূল কেন্দ্র এবং এর প্রতিনিধিরা পৃথিবীর বহু জায়গায় রিফিউজির অধিকার রক্ষার বিষয়ে কাজ করে চলেছেন। এরপরে আমরা দেখি যে ওয়ার্ল্ড কনফারেন্স অন হিউম্যান রাইটস 1993। এই 1993 সালের জুন মাসের সময়কালে ভিয়েনাতে মানবাধিকারের উপর একটা আন্তর্জাতিক সম্মেলন হয়, যেটাকে ওয়ার্ল্ড কনফারেন্স অন হিউম্যান রাইটস বলা হয়। এই ওয়ার্ল্ড কনফারেন্স অন হিউম্যান রাইটসে পৃথিবীর 160টি রাষ্ট্র এবং সর্বমোট 5000 প্রতিনিধি এবং অরাষ্ট্রীয় সংস্থা হিসেবে আরও 1000 প্রতিনিধি সেখানে যোগদান করেন। বিগত যে 50 বছর, মানে 1993 পিছনের 50 বছর ধরে মানবাধিকার
কার্যকরী করার যে বিভিন্ন প্রয়াস নিয়ে এখানে বিস্তর আলোচনা হয় এবং এই বিষয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করা হয়। সেই প্রশ্নগুলো কেমন ছিল? যেমন কয়েকটা হচ্ছে যে উত্তর দক্ষিণ বিভেদ, মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রে অগ্রগতির অভাব, স্বাধীনতা লাভের জন্য প্রায় ২০ লক্ষ মানুষের বাধ্যতামূলক গৃহত্যাগ, এইসব প্রশ্নগুলো এই কনফারেন্সে তোলা হয় এবং এই সম্মেলনের একটা বাজেট করা হয় রিফিউজি সমস্যাকে সমাধান করার জন্য। আন্তর্জাতিক প্রেক্ষাপটে মানবাধিকারের এই যে বিষয়, এটা আলোচনা সমাপ্ত হলো। আবার বলছি, রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন আলোচনা নিজের ইউটিউবে খুব সহজে পেতে এবং যাতে মিস না হয় শুনতে, সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিলাম এই সংক্রান্ত আলোচনার বাংলা পিডিএফ মেটেরিয়ালস, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। সম্পূর্ণ আলোচনাটাকে নিরবিচ্ছিন্নভাবে শোনার জন্য অশেষ ধন্যবাদ।